ডোনাল্ড ট্রাম্প, দ্য গ্রেট আমেরিকান প্রেসিডেন্ট, নিজেকে দাবি করেন শান্তির দূত হিসেবে। বলে বেড়ান আটটি যুদ্ধ তিনি থামিয়েছেন। নোবেল কমিটির উচিত তাকেই নোবেল দেওয়া। কিন্তু তিনিই কিনা শুরু করলেন মধ্যপ্রাচ্য যুদ্ধ। ট্রাম্প প্রশাসনের এক সিদ্ধান্তে জ্বলছে পুরো মধ্যপ্রাচ্যের আসমান জমিন। প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি তবে অদূরদর্শী? তার সিদ্ধান্তগুলো কি তবে হঠকারী, নাকি সব আগে থেকেই সাজানো? চলুন উত্তর খুঁজি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। প্রথমে চলুন একটি বক্তব্য শুনে আসি। Our president will start a war with Iran because he has absolutely no ability to negotiate. এটি 2011 সালের। তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। এরপর মেঘে মেঘে অনেক বেলা গড়িয়েছে। একবার মেয়াদ শেষ করে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে দ্বিতীয়বার ক্ষমতায় বসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন দুনিয়ার যুদ্ধ বিগ্রহ বন্ধ করার। বলেছিলেন ক্ষমতায় গেলে 24 ঘন্টার মধ্যে শেষ করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, থামাবেন গাজা যুদ্ধ, পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন শান্তি। এমনকি 2024 সালে নির্বাচনী প্রচারণায় তিনি বারবার বলেছিলেন যে তিনি নতুন কোনো যুদ্ধ শুরু করেননি। তারপর হোয়াইট হাউসে ফিরে তার আগের প্রেসিডেন্টদের সমালোচনা করতেও ছাড় দেননি। বলেছেন তারা জাতিকে যতটা গড়ে তুলেছেন তার চেয়ে অনেক বেশি ধ্বংস করেছেন। এরপর গাজা যুদ্ধ ট্রাম্প বন্ধ করেছেন ঠিকই, কিন্তু সেখানে শান্তি কতটা নেমেছে তা নিয়ে বিতর্ক আছে। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সে তো 4 বছর পার করে ফেলেছে, থামার কোনো নাম নেই। বাকি যে 7 যুদ্ধ তিনি থামিয়েছেন বলে দাবি করেন, সেগুলো আদৌ যুদ্ধ ছিল কিনা তা নিয়েও বিতর্ক আছে। সেগুলো ছিল খুবই সংক্ষিপ্ত, ক্ষেত্রবিশেষে সীমান্তে ছোটখাটো হামলা, পাল্টা হামলার ঘটনা। অথচ এগুলোর স্বীকৃতি হিসেবে তিনি চেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার। কিন্তু তা তো হলো না, আর তাতেই চটে যান ট্রাম্প। এই তো 19 জানুয়ারির কথা। নরওয়ের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ট্রাম্প লেখেন, 8টি যুদ্ধ বন্ধ করার পরেও যেহেতু আপনার দেশ আমাকে নোবেল দেয়নি, আমি আর শান্তি রক্ষায় বাধ্য নই। আর তার আগেই গত বছর জুনে ইসরায়েলের সাথে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। আর তারপর নতুন বছরে শুরু হয় ট্রাম্প প্রশাসনের তাণ্ডব। তাণ্ডবই তো বলা যায়, তাই না? যেমন ধরুন, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে নিয়ে আসা। তার আগে তিনি চেয়েছিলেন ভেনেজুয়েলার শাসক পরিবর্তন। অথচ এই ট্রাম্পই কিনা একটা সময় অন্য দেশের শাসন পরিবর্তন প্রচেষ্টা এড়িয়ে চলতে পছন্দ করতেন বলে জানাচ্ছে অর্থনীতি সম্পর্কিত ম্যাগাজিন ব্যারন্স.কম। সেই সাথে নেটো মিত্র ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডের সামরিক দখলের হুমকির কথা তো বলাই বাহুল্য। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের একজন সাবেক কূটনীতিক রিচার্ড হাস বলেছেন, এই সব কিছুই একটা বিরাট বিস্ময়ের মতো। সবশেষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যে বড় ধরনের হামলা চালিয়েছে তা ইতোমধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা আক্রমণকে উস্কে দিয়েছে। ক্রমেই একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাত সম্ভাব্য হয়ে উঠেছে, যার পরিণতি হতে পারে কল্পনাতীত। অথচ বিদেশি সামরিক জটিলতা ও শাসক পরিবর্তনের কড়া বিরোধিতা ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলনের একটি মূল নীতি বলে দাবি করা হতো। প্রজেক্ট সিন্ডিকেটের বিশ্লেষণ বলছে, বিদেশি যুদ্ধ প্রায়ই অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবে পরিচালিত হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক কর্তৃত্ববাদ ধরে রাখা এবং ব্যক্তিগত দুর্নীতি আলোচনার আড়ালে রাখতেও অনেক সময় বড় সংঘাত শুরু হতে পারে। এখানেও সেটি ঘটছে বলে মনে হয়। এতে দুটো কাজ হতে পারে। এমন সিদ্ধান্ত হয় জনগণকে নেতার পক্ষে একত্রিত হতে বাধ্য করে, অথবা ক্ষমতাসীন দলের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র এখন কেন ইরানে হামলা করলো? সরকারি ব্যাখ্যা যাই হোক না কেন, এর কারণ সম্ভবত দুর্নীতি ধামাচাপা দেওয়া। দেখুন, ইরানের শাসন পরিবর্তন থেকে সরাসরি কারা লাভবান হতে পারে? এই প্রশ্নের উত্তর জানার আগে জানা দরকার মধ্যপ্রাচ্যের রাজনীতির বিভাজন। এখানে ইরান ও ইসরায়েলের প্রতিদ্বন্দ্বিতা যেমন সত্য, তেমনি ইরান ও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিশেষ করে সৌদি আরবের প্রতিযোগিতাও স্পষ্ট। উপসাগরীয় রাজতন্ত্রগুলো ইরানের ক্ষমতার বিরোধী। তারা ট্রাম্প ও তার পরিবারের সাথে বিপুল ব্যবসায়িক চুক্তি করে বসে আছে। সংযুক্ত আরব আমিরাতে ট্রাম্প পরিবার বড় সড় ক্রিপ্টো বিনিয়োগও করেছে এবং এসব চুক্তি থেকে ট্রাম্প অর্গানাইজেশন বিপুল লাভবান হচ্ছে। এমনকি কখনো কখনো উপসাগরীয় নেতারা সরাসরি ট্রাম্পকে তুষ্ট করেছেন। যেমন কাতার তাকে একটি বিলাসবহুল জেট উপহার দিয়েছিল।
এই তালিকাটি বেশ দীর্ঘ, আর এখন মার্কিন সরকার সেই দেশগুলোর কমন শত্রুর বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করছে, যারা কিনা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবারকে সমৃদ্ধ করেছে। এখানে আরেকটি প্রশ্ন উঠতেই পারে, তা হলো মার্কিন সামরিক বাহিনীকে কি যেমন খুশি তেমন ব্যবহার করা যায়? এ প্রশ্নের ব্যাখ্যা নানাভাবে দেওয়া যায়, সেটাও হয়তো একদিন আলোচনা করব। তবে এরই মধ্যে ট্রাম্পের ইরান অভিযান তথা অপারেশন এপিক ফিউরি সংবিধান মেনে হয়েছে কিনা সেই বিতর্ক উঠেছে। ফলে উদ্দেশ্য যদি ইরানের ইসলামিক প্রজাতন্ত্রকে পরিবর্তন বা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের জীবন রক্ষা হতো, তাহলে তা আরও অনেকভাবেই হয়তো করা যেত। মার্কিন সরকার ইরানের উপর আরও ধৈর্যশীল চাপ ও নিষেধাজ্ঞার অভিযান চালাতে পারত, বিরোধীদের সমর্থন দিতে পারত, কিংবা দেশটির পানি সংকট মোকাবিলায় সহায়তার প্রস্তাব দিতে পারত, যেটা ইরানের জন্য এমন এক পরিবেশগত সমস্যা যা ভূমিকা রেখেছে সামাজিক অস্থিরতায়। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন এমন বিস্তৃত ও দক্ষ কৌশলগত প্রস্তাবের পথে হাঁটেইনি। তারা যা করলো তাকে ব্যাখ্যা করা যায় যেসব শব্দে, তা হলো সামরিকবাদ, কর্তৃত্ববাদ আর দুর্নীতি।